এভাবে দিয়ে কবিতাটা লিখলাম। এই কবিতাটা আবার আমি রেখে দিলাম। অনেক কবিতা তো চলে গেছে, থাকে না কারণই সংস্কার করতে করতে আর থাকে। পরে এই কবিতাটা বরিশাল ছাত্র, বরিশালে কলেজে গেলাম। কিন্তু বললাম আমাদের শহরের মুখ দেখি নেই, খবরের কাগজে দেখি নেই। 10 9 10 গিয়ে স্কুলে দেখেছি পড়ার শুরু করে। এরপরে এত লেখা লিখেছি, সবটাকে খেলা করে প্রচুর লিখেছি। ওখানে আমার ওই হাস্যরসের যে হাস্যরস লেখা কিন্তু সোজা না। হাস্যরস কবিতা একটা সুকুমার রায় হলো আমাদের গুরু। আর অনেকের লেখা সেই জোর করে লেখা, কিন্তু হাস্যরসের গুরু হলো সুকুমার রায়। তার লেখা পড়তে গিয়ে আমি কিছু হাস্যরসে শিখলাম। তো যাই হোক, আমি আর আমার কথা বাড়াচ্ছি না। ওই যে ছেলেবেলার স্মৃতি, ওইটা নিয়ে আমি কিছু কথা লিখছি। তো শুধু স্মৃতি কথা লিখলে হয় কি, সেটা আমসত্ত্ব রোদে শুকায়, কাক ডাকছে কা কা, লোক নেইকো জন নেইকো, আঙ্গিনাটা ফাঁকা। মজার জিনিস খাওয়ার সুযোগ কোন সে বোকা ছাড়ে, এদিক ওদিক তাকিয়ে খোকন এগোয় চুপি সারে। আমসত্ত্ব নেবে বলে হাত বাড়ালো সে, এমন সময় কণ্ঠ শুনে কে ওখানে কে। তাকিয়ে দেখে দাদি আসেন ঘরের থেকে নেমে, খোকনমণি ছুটতে গিয়ে হঠাৎ গেল থেমে। দাদি বলে রে আমার আমসত্ত্ব তো, মেঝে শুয়ে দুষ্টুমিটা সব দেখেছি তোর। খোকন বলল এগিয়ে এসে দাদির কাছাকাছি, আমসত্ত্ব খাইনি আমি, তারা ছিলাম মাসি। বাহ, চমৎকার। এখন দেখেছি আপনারা প্রকৃতি না দেখেন, বাড়ির পিছনে দক্ষিণের বাগান, এই দুপুরটা কিন্তু দীর্ঘ একটা দিনের সময় যায় না। স্তব্ধ দুপুর, কোনো সময় গাছ নীরব হয়ে যায়, পাখির কাকলি মানে ক্লান্ত হয়ে যায় পাখিরা। বসে খেয়ে দুপুর, বসে খেয়ে ঝাঁঝা রোদ, ঝিম মারে ঝিম, বিন্দুতে যেন এক ঘুরছে লাঠি। একটা বিন্দুর মধ্যে, নট হিয়ার এন্ড দেয়ার। বসে খেয়ে ঝাঁঝা রোদ, ঝিম মারে ঝিম, বিন্দুতে যেন এক ঘুরছে লাঠি। দুপুরটা অনন্ত দীর্ঘ অসীম, পরিবেশ খায় যেন ভয়ে হিমশিম। ঘুম চোখে দোলে গাছ আমজাম নিম, মনে হয় পৃথিবীর কাল অন্তিম। মাত্রা কত? 800 800 800 800 মাত্রা 800। মনে হয় পৃথিবীটা মনে মরিয়ে যাবে। এরকম ঝিম মারে দুপুরে আপনারা দেখবেন পৃথিবীতে কেউ নাই, স্তব্ধ, পাখিরও শুকবে ঝি, এরকম স্মৃতি আমি দেখেছি। আমি একদিকে তো প্রকৃতি নিয়ে কাজ করেছি, হাসি ছয় নিয়ে কাজ করছি। বড় হইতে হইতে বয়সের সঙ্গে সঙ্গে তেমন আমি কখনো ক্ষমা করি নাই অনিয়মকে। আমি অনিয়ম অবস্থাকে যিনি পরিবেশ করলেন, এই পরিবেশের যত ফেলা পড়ব, যাই হয়তো আপনাদের আবার রামদা তো রামদাটা পড়েনি, রামদার সাথে প্রিয় মানে বাংলার প্রিয়, আর অনেকেরই প্রিয় এটা রামদা। আপনার এই লেখাটা অনেকেরই প্রিয়। এখন আমি গেছি বাসের বাজারে, কবি হইতে ওই জন্য জসীমুদ্দিন বলছে মাহমুদুল্লাহ তুমি সব জায়গায় নেই, হাটে বাজারে, মানে কুলি কৃষক হুই তোমার এরকম তুমি দেখবো ওখানে একটা প্লট করবে বাসের মধ্যে আমি এরকম একটা প্লট করছি। ওখানে অনেক কিছু রামদা। বাজারে গেছি গিয়ে দেখি কি ওই এক মাছ বিক্রেতা আর এক মাছ বিক্রেতা, এক মাছ বিক্রেতা আর এক মাছ বিক্রেতা করে তারপর বাজারে এই রামদা রামদা রামদা, আমি তো রামদা নাকি এটা দেখতে লেখা যায় একটা শব্দ আপনার একটা লেখারই হতে পারে, বিষয়বস্তু তো প্রাণটাই তো লেখা, লেখাটা তো গরুর রচনা না, তাই না? লেখা তো গরুর রচনা না। আপনাদের
একটা থিমের উপর দাঁড়িয়ে রেখেছে। ও থিমটাই তো লক্ষ্যবস্তু, যে আমি এই শহর ছাড়বো না, আমি এই শহরে থেকে শহরটাকে গড়ে তুলব। এভাবে পড়তে গিয়ে কিছু লেখার মধ্যে একটা থিম আছে, কারণ আমরা তো একটা গভীর রচনা লিখি না যে কী কী আছে সেটা একটা বর্ণনা শুধু নয়। তো আমাকে ধরেন মাছ নিতে রামদা ওরকদা কিছু লেখা যায়, দেখি কী করা যায়। এরকম আরও অনেক লেখা আছে, হাস্যকর আছে, হাস্যকর হাসি আবার হাসি পায়, সেটা চিন্তা করবো আমি কি ভাবছি কী রামদা। নৈশ কোচে যেতে যেতে রাত হয়েছে গভীর, আমার সফর সঙ্গী ছিল রাম রহিমার কবির। আমরা হলাম ভ্রমণকারী, যাচ্ছি অনেক দূরে, ঢাকা থেকে আমরা কজন যাচ্ছি দিনাজপুরে। বাসটা হঠাৎ থেমে গেল গাঁয়ের কোনো হাটে, কেউ বা কিছু কিনতে গেল পাশের দোকান পাশে। কেউ বা ঘুমে ঢুলু ঢুলু, কেউ বা পড়ে বই, আমরা খাবো সারা সন্দেশ, রাম যে গেল কই। যাত্রী সকল আঁতকে উঠে আমরা খাবো সারা সন্দেশ, রাম যে গেল কই। রামদা কোথায়, রামদা কোথায়, রহিম যখন ডাকে, যাত্রী সকল আঁতকে ওঠে, ভাবতে কেবল থাকে, এক ডাকাতে রামদা খোঁজে আর ডাকাতের কাছে, শর্টকে যদি না করিত আজকে বিপদ আছে। সবাই ভয়ে ভয়ে, সবাই যখন ভয়ে ভয়ে তাকায় আশেপাশে, বাইরে থেকে ঘুরে এসে রাম উঠে যায় বাসে। রহিম বলল, রামদা আসুন, সারা সন্দেশ খাবো, আজকে রাতে আমরা সবাই বাউল গীতি গাবো। এবার সবার ভুল ভেঙেছে, উঠল সবাই হেসে, এমন তোর আজব কাণ্ড ঘটল কিনা শেষে। রামদাদাকে রামদা বলে কেউ ডেকো না ভাই, শুনে সবাই ভয় পাবে যে ঘেরা খা চাই পড়তে গেছে। যেতে হবে স্কুল, পায় না সে যে স্কুল, মনে লাগে খটোমটো ভজ মানে সংকট ঝামেলা। খোলামেলা মাঠ কই, নেই খেলা হইচই, গাছে উঠে ফল খাবে, সে সুযোগ কই পাবে, আমজাম আতা ঋতু পাবে না তো কোনো কিছু। সে দেখো কত গাছ, দেয়ালেতে ঘেরায় আস, জ্বালানি কাজ গেছে, দারোয়ান ছুটে এসে বলে দেবে হটো হটো, অর্থাৎ এটা কি শুরু করবে একটা সাজির মধ্যে খুঁজে খুঁজে পেলেন না চুল, রাগের চোটে অমনি দাদুর চরণ মাথায় ফুল। ঘরের মধ্যে লেগে গেল প্রচন্ড হইচই, গর্জে উঠে বলেন তিনি, চুলের কৌটা কই। এক তো বড় ভোজ খেয়েছি, খেলাম না কো পান, ওরে তোরা কোথায় আছিস, চুলের কৌটা আন। দাদি গেলেন দাদার কাছে, দাদার ঘরে অন্তদন্ত হয়ে, আমরা সকল নাচি নাতনি গেলাম ভয়ে ভয়ে। কাণ্ড দেখে দাদি বলেন, রেগে মেগে ভারী, আধার মতো চেঁচাও কেন, মাথায় তুলে বাড়ি। দাদির কথা শুনে তখন আমরা হাসি হি হি, দাদা বলেন, হাসছো কেন, করো জবাব দি। আমরা কি আর ওসব শুনি, চুনের কৌটা খুঁজি, বালিশ কাঁথা উল্টে দেখি, পেয়ে গেলাম বুঝি। কৌটা খুঁজি খাটের তলায়, আলমারিটার নিচে, খুঁজতে খুঁজতে আমরা চলি দাদির পিছে পিছে। শেষে ওটা পাওয়া গেল ছোট বারান্দাতে, রদুমণির হরেক রকম খেলনাপাতির সাথে। ঘটে গেল এই যে ঘরে এত হুলস্থুল, দাদা কিন্তু রোদসিকে দোষের নিয়ে একটু মুচকি এসে বলেন তিনি, কীর্তি বটে রদু, বুঝিয়ে দিল তুচ্ছ চুনো কত মিষ্টি মধু। অর্থাৎ চুলের জায়গা চুল না বই না।